সোশ্যাল মিডিয়াতে গেলেই প্রচুর কোর্সের বিজ্ঞাপন দেখবেন, সফট স্কিল, হার্ড স্কিল, এবং প্রচুর কোম্পানি রাতারাতি হয়ে যাচ্ছে এবং তারা এডটেক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। একজন প্রফেশনাল কিন্তু চাইলেই ট্রেনার হতে পারে না। আপনি কি জানেন এআই এর পরবর্তী ভার্সনটা হচ্ছে এজিআই। এরপর আরেকটা ভার্সন আছে এএসআই, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এআই, এজিআই, এএসআই, বিপদ, আরো মহাবিপদ। ওয়েলকাম টু টেক শো উইথ নেসার। আমাদের সাথে আজকে আছেন একজন বিশেষ অতিথি, নাম খালেদ বিন কামাল। তিনি কি করছেন, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি, সে সব কথা আমরা আলোচনা করতে করতে জেনে নেব। আমরা কথা না বাড়িয়ে চলে যাই বিস্তারিত আলোচনায়। খালেদ বিন কামাল, মানে কামাল ভাই ডাকি আপনাকে। কামাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি যে বিষয়গুলা ইদানিং দেখছি, অনেক কোর্স অফার হচ্ছে অনলাইনে ঢুকলে, এটা ফেসবুক হোক, ইউটিউব হোক, স্টিচার্স হোক, যে কোনো সাইটে ঢুকি অনেক কোর্স অফার হচ্ছে। এই কোর্সগুলো আসলে জীবনে কাজে লাগে নাকি, বা এই কোর্সগুলো কি ধরনের হয়? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, এটা সত্যি। আপনি এখন সোশ্যাল মিডিয়াতে গেলেই প্রচুর কোর্সের বিজ্ঞাপন দেখবেন, এবং বিভিন্ন বিষয়ে সফট স্কিল, হার্ড স্কিল, এবং প্রচুর কোম্পানি রাতারাতি হয়ে যাচ্ছে এবং তারা এডটেক হিসাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে এবং এই কোর্সগুলো হচ্ছে। গুড থিং ইজ দ্যাট নাম্বার অফ পিপল আর কামিং ইন দিস ইন্ডাস্ট্রি। আচ্ছা, এটা একটা ভালো দিক। হুইচ ইন্ডাস্ট্রি? দিস ট্রেনিং অ্যান্ড লার্নিং ইন্ডাস্ট্রি, যেখানে এডটেক প্ল্যাটফর্মে মূলত। এডটেক ইন্ডাস্ট্রি ইজ এ বিগ ইন্ডাস্ট্রি অফকোর্স, যেহেতু আমরা অনলাইনমুখী হচ্ছি। সো এডুকেশনটা অনলাইনে হওয়ার বিষয়টা কনভিনিয়েন্স আছে, প্লাস এখান থেকে লার্নিংয়ের বিষয়টাও আসলে টু সাম এক্সটেন্ট এনশোর করা যায়। ওই দিক থেকে সাপ্লাই সাইড থেকে প্রচুর ইনিশিয়েটিভ, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে কোয়ালিটি কতটুকু, সেটা ডিপেন্ড করছে যিনি ফ্যাসিলিটেটর, ওনার আসলে ব্যাকগ্রাউন্ড কি, উনি কতটুকু প্রফেশনাল, উনি যেই বিষয়টা নিয়ে আসলে কথা বলছে বা ট্রেনিং দিবে অথবা কোর্সটা বানাচ্ছে, সেই বিষয় নিয়ে ওনার আসলে এক্সপিরিয়েন্স কেমন আছে, এক্সপার্টাইজ কেমন আছে। অ্যাট দ্য সেম টাইম একজন প্রফেশনাল কিন্তু চাইলেই ট্রেনার হতে পারে না। ট্রেনার হওয়ার জন্য কিছু গুণাবলী থাকতে হয়। আচ্ছা, যেমন ইন্টারেস্টিং বিষয়, যেমন আমি একজন প্রফেশনাল, আমার 20 বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। কেমন কোন আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ছিলাম, আচ্ছা, ইলেকট্রনিক্সে ছিলাম, দেন আরএমজিতেও ছিলাম, সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ছিলাম, এমএফএসে। সো অনেকগুলো জায়গায় কাজ করার সুযোগ হয়েছে। বাট ডাজ ইট অ্যালাউ মি টু কোয়ালিফাই অটোমেটিক্যালি আ ট্রেনার? অফকোর্স নট। ট্রেনার হতে গেলে আপনার আসলে বিশেষ কিছু গুণাবলী থাকতে হবে। আমি ওই বিষয়ে আসবো পরে, বাট আমি ওই যে আপনার প্রথম প্রশ্নটা একটু উত্তর দিই। এই অনলাইন কোর্সগুলো সবগুলো ডেফিনেটলি উপযুক্ত না, এটা সত্যি। বাট সেক্ষেত্রে যারা লার্নার বা যারা শিখতে চায় তাদেরকে আসলে স্ক্রিন করতে হবে অনেকগুলো বিষয় দেখে। যিনি ট্রেনার আছেন ওনার ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হবে, কোন বিষয়ের উপরে ট্রেনিং দিচ্ছে সেই বিষয়ে আসলে ওনার কোনো এক্সপিরিয়েন্স আদৌ ছিল কিনা, এবং ওটার বিষয়ে ওনার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ ছিল কিনা, এবং দরকার হলে ওনার সাথে কথাও বলতে হবে যে এই বিষয়টা নিয়ে আমি শিখতে চাই, আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা আমাকে বলেন। আচ্ছা, ওনার সাথে কথা বলবে কিভাবে? সেই সুযোগটা কি দেয় যারা ট্রেনিং ইনস্টিটিউট আছে, তারা কি সেই সুযোগটা দেয় যে আমি টিচারের সাথে সরাসরি কথা বলবো? সেই সুযোগটা যদি না দিয়ে থাকে, হ্যাঁ সবসময় দেয় না, ইটস ট্রু, ভেরি গুড পয়েন্ট। বাট সেক্ষেত্রে ট্রেনারের প্রোফাইলিংটা আপনার ওই ইনস্টিটিউটের কাছ থেকে নিয়ে নিতে হবে। আচ্ছা, আমার এই 4টা প্রশ্ন আছে, আপনারা যদি ওনার সাথে কথা বলার সুযোগ না দেন তাহলে আমাকে এই প্রশ্ন উত্তরগুলো দেন, আমি একটু বোঝার চেষ্টা করি আমার যেই রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী। আমি যেহেতু এই প্রোডাক্টটা কিনবো, তা আমাকে তো এই প্রোডাক্টটার গুণাবলী যাচাই করতে হবে, দেন আই উইল পারচেজ দিস, আদারওয়াইজ নট। এখন আরেকটা বিষয় হচ্ছে, এত সাপ্লাই বা গুলো স্কিল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড অনলাইন কোর্সগুলো ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের দেশে মানুষজন এত কোর্স দেখে সে কনফিউজ হয়ে যাচ্ছে কোথায় যাবে। তার জন্য স্ক্রিনিং করাটা ডিফিকাল্ট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম যারা সেল করতে যাচ্ছে যে ইনস্টিটিউটগুলো, তাদের জন্য সেল করা ডিফিকাল্ট হচ্ছে, এত কম্পিটিশন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের প্রাইস অনেক কমে যাচ্ছে, এবং যারা সেলিং সাইডে আসে তারা ব্যবসায় টিকে থাকার জন্য যে কোর্সটার ভ্যালু হওয়া উচিত ধরেন 1500 টাকা, সেটা ধরেন 500 টাকা সেল করে দিচ্ছে। ইন্ডাস্ট্রি নষ্ট হচ্ছে। যারা আসলেই ভালো প্রোডাক্ট আনতে চায় ইন ট্রেনিং ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য চ্যালেঞ্জিং হচ্ছে। আচ্ছা, তো এই বিষয়গুলো আছে আর কি। আচ্ছা, এক ধরনের কোর্স দেখি যে অনলাইনে কোর্সগুলো আমরা যেরকম দেখি যে কিছু ভিডিও দিয়ে দিল, অথবা জুমে এক ধরনের, এখন
এই যে টিচারের সামনাসামনি বসে, শিক্ষকের সামনাসামনি বসে বা ট্রেনারের সামনাসামনি বসে কিছু শেখা আর একটা ভিডিও দিয়ে দিল, সেটা মানে এই দুইটা ইয়েটা আমাদের একটু কষ্ট হয় যারা শিখতে চায়। আসলে এই পার্থক্যটা বোঝাটা খুব কষ্টকর। আসলে এইভাবে কি শিক্ষা দেওয়া সম্ভব কিনা? শিক্ষা বা লার্নিং এর দুটো ধরন আছে, একটা অ্যাক্টিভ লার্নিং, একটা প্যাসিভ লার্নিং। প্যাসিভ লার্নিংটা দিয়ে শুরু করি। প্যাসিভ লার্নিং ইজ বেসিক্যালি যখন একজন টিচার বা মেন্টর সেই কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, স্টুডেন্ট অথবা মেন্টি সে শুধু শুনেই যাচ্ছে, কোনো ইন্টারাকশন নেই, আচ্ছা ফিডব্যাকের আদান প্রদান নেই। সেটা প্যাসিভ লার্নিং এর পারফেক্ট এক্সাম্পল। যখন ফিডব্যাকের আদান প্রদান হয় তখন আস্তে আস্তে সেটা অ্যাক্টিভ লার্নিং এর দিকে যায়। আচ্ছা অ্যাক্টিভ লার্নিং এর হাইয়েস্ট লেভেলটা হচ্ছে যখন স্টুডেন্ট অথবা মেন্টি অথবা যেই লার্নিংটা নিচ্ছে সে যখন ইন্টারাক্ট করতে পারবে, প্রশ্নগুলোর উত্তর পাবে, ফিডব্যাক দিতে পারবে, তার ব্রেনটা খাটানোর সুযোগ পাবে, মানে হি অর শি ক্যান বি ট্রিগার্ড উইথ সাম থিঙ্কিং অ্যাবাউট আ সার্টেন টপিক, যে টপিকটা নিয়ে আসলে কথাবার্তা হচ্ছে, তখন সে লার্নিং প্রসেসটা আসলে তার মধ্যে পেনেট্রেটেড হবে। আইডিয়ালি এই অ্যাক্টিভ লার্নিংয়ের অনেকগুলো ওয়ের মধ্যে একটা ওয়ে হচ্ছে গ্রুপ ডিসকাশন ইন দ্য ট্রেনিং সেশন। অনেকে মিলে একটা কেস স্টাডি করছে, এটা সমস্যার সমাধান করার চেষ্টা করছে, অ্যাট দ্য সেম টাইম সে ফিডব্যাকও দিচ্ছে, সেগুলো কিন্তু অ্যাক্টিভ লার্নিংয়ের উদাহরণ। তারপরে একজন শিখে যখন সে আরেকজনকে শেখাবে, ধরুন আমি একটা জিনিস শিখলাম, এআই এর উপরে কিছু একটা শিখলাম, শিখে আপনাকে শেখাচ্ছি, তখন অ্যাক্টিভ লার্নিংয়ের হাইস্ট লেভেলে যাওয়া যায়। আচ্ছা, আরেকজনকে শিখাতে গিয়ে নিজের সেগুলো কারেক্ট ডিফাইন করা যায়। আপনারা যে কোর্সগুলো করাচ্ছেন, সেটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? দুটোই আছে, কারণ হচ্ছে আপনি সবসময় অ্যাক্টিভ লার্নিংয়ের এনভায়রনমেন্ট সবসময় পাবেন না, সুযোগও আসলে সবসময় হয় না, কারণ আমরা এডটেক নিয়ে কাজ করি, সাথে সাথে আবার ক্লাসরুম অথবা ফিজিক্যাল ট্রেনিং নিয়েও কাজ করছি। আইডিয়ালি যেই বিষয়গুলো একটু লাইট, যেগুলো ধরেন খুব সহজে মানুষ ক্যাপচার করতে পারে অথবা নিজের মধ্যে আত্মস্থ করতে পারে, সেই বিষয়গুলো হয়তো অনলাইনে দেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল টিম ম্যানেজমেন্ট নিয়ে একটা কোর্স, অথবা অফিস এটিকেট নিয়ে একটা কোর্স, যেখানে ছোটোখাটো টোটকা অথবা টিপসগুলো খুব হেল্পফুল। আচ্ছা, সেগুলো হয়তো আপনি অনলাইন কোর্সে অনলাইন, বাট ইফ ইউ টক অ্যাবাউট ভেরি এক্সটেন্সিভ ট্রেনিং লাইক লিডারশিপ ট্রেনিং অথবা কোনো সিরিয়াস লেভেলের টেকনিক্যাল ট্রেনিং, সেটা মেডিকেল হতে পারে, হেলথ কেয়ার হতে পারে, ফাইন্যান্স হতে পারে, ফাইন্যান্সিয়াল মডেলিং নিয়ে হতে পারে, সেগুলো আসলে অনলাইন কোর্সে সেটার এফেক্টিভনেস নিয়ে প্রশ্ন আছে। সেক্ষেত্রে ক্লাসরুম অথবা ফিজিক্যাল ট্রেনিং হলে টিচার এবং স্টুডেন্টের মধ্যে সম্পর্কেরও তো একটা বিষয় আছে, ট্রানজ্যাকশনাল বিষয়টা। আমি একটা কিছু বলছি, আরেকজন সেটা বুঝতে পারছে কিনা সেটা তাকে কমিউনিকেট করতে হয় টিচারকে, টিচার তখন শোনে, দেন এই দেওয়া নেওয়ার বিষয়টা আসলে প্রপারলি হয়, তখন দেন দ্য লার্নিং প্রবলি গোজ টু দ্য পিক। আচ্ছা, এই যে অনলাইন ভিত্তিক কোর্সের সার্টিফিকেটসগুলো আসলে কতটা কাজে লাগে? সার্টিফিকেট একটা বিষয়, সার্টিফিকেটের বিষয়টা অনেকটা পাসপোর্টের মতো। আমাদের পাসপোর্ট আমরা কেন ইউজ করি? টু পাস দ্য বর্ডার, ইমিগ্রেশন, তাই না? তো আপনি যখন একটা দেশে চলে যাচ্ছেন, অন্য একটা, সেখানে গিয়ে কিন্তু যাই করবেন সেটা অন্য বিষয়। তো সার্টিফিকেটটাও প্রবলি কাজে লাগে, হয়তো বা কোনো জায়গায় আপনি ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরি চাচ্ছেন, তখন একটা এভিডেন্স চায় যে তুমি এটা যে জানো, সেটার কোনো সার্টিফিকেশন বা এভিডেন্স কি তোমার কাছে আছে কিনা, দ্যাটস ইট। বাট আলটিমেটলি চাকরিতে টিকে থাকার বিষয়টা বা কাজ ভালো করার বিষয়টা ডিপেন্ড করে আপনার কতটুকু স্কিল আছে, কতটুকু আপনি জানেন, সেটার সাথে আবার সার্টিফিকেশনের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠান হচ্ছে স্কিল হাব। যে স্কিল হাব কি এআই কোর্স অফার করছে? এই প্রতিষ্ঠানটা আসলে উৎপত্তি হয়েছে, প্রথম যেই সেশনটা হয় সেটা ছিল এরকম, আনলকিং দ্য পাওয়ার অফ এআই ইন প্রফেশনাল কমিউনিকেশন। এটা দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, উই থট এআই ইজ সামথিং যেটা আগামী 100 বছর ডমিনেট করতে যাচ্ছে হিউম্যান রেস ইন দ্য ওয়ার্ল্ড। 100 বছর? আরও বেশি। আমি জাস্ট 100 বছরের হরাইজন দেখতে পাচ্ছি এই জন্য, বাট প্রবলি ডেফিনেটলি ইন ফিউচার যতদিন পৃথিবী থাকে এআই এর ডিফারেন্ট ভার্সন আসতেই থাকবে। আপনি কি জানেন এআই এর পরবর্তী ভার্সনটা হচ্ছে এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। অলরেডি চলে আসছে, বাট সেটা আরো এমফেটিক্যালি আসবে। এরপর আরেকটা ভার্সন আছে, এএসআই, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। তো এআই, এজিআই, এএসআই, বিপদ আরবি বলার মহাবিপদ। তাই আমি বিপদ বলা কি ঠিক না, আশীর্বাদ বলা ঠিক হবে? এটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কিভাবে নিতে চাই। আচ্ছা, বিপদ তখনই হবে যেমন পারমাণবিক বা এই নিউক্লিয়ার ইনসার্জেন্স যেভাবে হলো আর কি। নিউক্লিয়ার
বিষয়টা তো আসলে আমাদের জন্য উপকারী আবার অপকারীও, আমরা কীভাবে ইউটিলাইজ করছি। ঠিক তেমনই এআই ইজ অ্যান অ্যাসেট ফর আস অ্যান্ড ক্যান বি ডিস্ট্রাকটিভ অলসো, আপ টু আস আমরা কীভাবে আসলে ইউটিলাইজ করতে যাচ্ছি। ডেফিনেটলি এখন কথা হচ্ছে আরেকটা বিষয় নিয়ে, এআই নিয়ে যত দূর আমরা যাব এআইয়ের গভর্নেন্স নিয়ে ইকুয়ালি কথা বলতে হবে। যেমন এআইটা আপনি কতটুকু পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এক্সটেন্ট অফ ইউটিলাইজেশন অফ এআই সেটার একটা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক থাকতে হবে। আচ্ছা, ফর এক্সাম্পল এআইটা আপনার জন্য ডিস্ট্রাকটিভ হতে পারে, আপনার জন্য খুব বেনিফিশিয়াল হতে পারে। সো ডিস্ট্রাকটিভ হওয়ার এক্সটেন্টটা আপনাকে ডিফাইন করতে হবে, ও ফাইন লাইন। এরপরে গেলে এটা আসলে মানব জাতির জন্য খুব ক্ষতিকর হবে, সেই ফাইন লাইনটা ড্র করবে গভর্নেন্স ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে। আপনি কি মনে করেন যে এআই মানব জাতির জন্য ক্ষতিকর হতে পারে? হতে পারে, অবশ্যই। কীভাবে হতে পারে? একজন সায়েন্টিস্টের কথা শুনছিলাম ওই দিন আমি ইউটিউবে, উনি ইজ ভেরি ফেমাস ইন এআই ওয়ার্ল্ড। উনি বলতেছিলেন মানুষজনের এখন সবচেয়ে বড় কম্পিটিটর, মানুষ তো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। মানুষের বুদ্ধি আছে এই জন্যই তো, নাকি ইন্টেলিজেন্স, এই জন্যই তো মানুষ আলাদা আর অন্যান্য সৃষ্টি থেকে, তাই না? তো মানুষের জন্য মানুষই সবচেয়ে বড় কম্পিটিটরটা তৈরি করতে যাচ্ছে বা তৈরি করে ফেলেছে, অ্যান্ড দ্যাট ইজ এআই অথবা এজিআই অথবা সামনে এএসআই। তো এখন আমাদের কম্পিটিটর আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু আনবে না যদি আমরা ফাইন লাইন ড্র না করি। আমাদেরকে ফাইন লাইনটা ড্র করতে হবে, এটার গভর্নেন্সটা কী হবে, রেগুলেশনটা কী হবে, যারাই ইউজ করবে তারা কতটুকু আসলে ইউজ করবে, এর বাইরে যাওয়া যাবে না, গেলে সেখানে রেড ফ্ল্যাগ দেখাতে হবে, সেই ব্যবস্থাগুলো আনতে হবে। আজকেই দেখছিলাম যে দুইজন সায়েন্টিস্ট তারা একটা এরকম এআই ডক্টর টাইপ আবিষ্কার করছে এবং 1 কোটি রোগীর ইনফরমেশন তাকে দেয়া আছে, রিপোর্ট তাকে দেয়া আছে, এবং সে এখন বলতে পারে জি কোনো ব্যক্তিকে দেখে বলতে পারে তার কি অ্যাসিস্ট্যান্ট থাকে একজন, এবং সে এআই বলতে পারে যে তার কি অসুখ, তার অবস্থা কি। শুধু তাই না, একদম সুস্থ মানুষকে দেখে বলতে পারে যে আগামীতে তার কি ধরনের অসুখ হতে যাচ্ছে, যদিও সেই ব্যক্তি জানে না তার কোনো অসুখ হওয়ার সম্ভাবনা আছে কিনা। সে তো ব্যায়াম করে সব দিক দিয়ে ফিট আছে। এই এআই ডক্টর টাইপ যেটা, সে বলে দিতে পারে যে আপনি প্রস্তুত থাকেন, আগামী 2 বছর আপনার স্বাস্থ্যের দিক এদিক চলে যাবে। সো ডাক্তারদেরও কিন্তু একজন মানে এমন কোনো ফিল্ড নাই যেখানে তাদের ওই যে আবিষ্কারক তাদের চিন্তা ছিল যে আমরা ভালো মানের চিকিৎসা সবার জন্য উন্মুক্ত করে দেবো, কিন্তু এই জায়গাটা এমন জায়গায় পর্যায়ে চলে যাচ্ছে, যদিও এটা এখনো লেভেলে আছে, পরীক্ষামূলকভাবে আছে, একটা কি বলবো একদম শক্তিশালী কোনো এখনো এভিডেন্স হয় নাই, কিন্তু এদিকে যাচ্ছে। এখন এই যে আমরা এক ধরনের ধুম পড়ে গেছে যে আপনি এআই না শিখলে চাকরি পাবেন না, এআই না শিখলে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন না, এআই না শিখলে আপনার প্রমোশন হবে না, কতটা সত্যি? সত্যি আবার মিথ্যা, দুটাই। আচ্ছা, সত্যি কোন দিক থেকে? এআই যে ইম্প্যাক্ট করা শুরু করছে এটা আমরা সবাই জানি, বুঝতেই তো পারছি। আমাদের কাজগুলো কিন্তু অনেকাংশে ইজি হয়ে যাচ্ছে। কিছু কিছু কাজ যেটা আগে মানুষই করতো এখন এআই করে দিচ্ছে। এটা সেক্রেটারিয়াল জব বলেন অথবা নর্মাল যেই কাজগুলো আসলে এন্ট্রি লেভেলে মানুষ করে, যেমন একটা চিঠি লেখা, একটা ফর্মাল মেমো লেখা, অথবা কোন একটা আর্টিকেল পড়ে বা রিসার্চ পেপার পড়ে সামারাইজ করা, অথবা জিস্ট তৈরি করা, এই কাজগুলো আগে কিন্তু মানুষই করতো। অথবা একটা ইমেজ তৈরি করা, কন্টেন্ট তৈরি করা, এগুলো তো সব এআই করা শুরু করে দিয়েছে। তো ওই জবগুলো তো চলে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি মেডিকেল সায়েন্সের কথা বলতেছিলেন, এআই ডক্টর। নাও ইন মেডিকেল অথবা হেলথ কেয়ার সেক্টরে এআই যেভাবে রেভলিউশনারি ইনিশিয়েটিভ আনবে, এআই এর মাধ্যমে আসবে, সেটা একটা ডিজিজ প্রেডিক্ট করা বলেন অথবা ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে যেই স্টেপসগুলো আছে, বিভিন্ন ধরনের স্টেপস কিন্তু থাকে, তাই না? ট্রায়াল অ্যান্ড এরর, দেন সার্ভে, এই প্রসেসগুলো আগে যেভাবে ফিজিক্যালি হতো উইথ হিউম্যান ইন্টারভেনশন, সেগুলো তো অনেক কমে আসবে। বিকজ এআই উইল হেল্প ইউ টু গেট দ্য ডেটা সো কুইকলি, বেসড অন ডেটা প্রেডিক্ট করতে পারবে। এআই কিন্তু একটা বড় ইউটিলিটি হচ্ছে এআই ক্যান প্রেডিক্ট প্রবলি আগামী 5 বছর পর কী হবে সেটাকে প্রেডিক্ট করতে পারবে খুব অ্যাকুরেটলি, বিকজ ওই লার্নিং প্রসেসটা বা অ্যাবিলিটিটা এআইয়ের থাকবে। যত বেশি ক্লিন ডাটা দিবেন এআই উইল কিপ লার্নিং, অ্যান্ড আপনাকে তত বেশি ক্লিন আউটকাম দিতেই থাকবে।
প্রেডিকশন এখন যেভাবে এখন হয়, প্রেডিক্টরি বা প্রেডিক্টিভ অ্যানালাইটিক্যাল বিষয়গুলো আরো বেশি প্রিসাইজ হবে, কনসাইজ হবে এবং খুবই কম্প্যাক্ট হবে। হবে না হচ্ছে, আরো হবে। যেমন এজিআই কথা বলি, যদি বলি এএসআই এর যদি কথা বলি, যেটা মানুষের ইন্টেলিজেন্স থেকে বেটার ওয়েতে কাজ করবে ভবিষ্যতে। মানুষ যেভাবে চিন্তা করে, যেভাবে ডিসিশন নেয়, মানুষের ইমাজিনেশন যেভাবে চলে, তার চেয়ে বেটার করবে। তাহলে যেসব জায়গায় মানুষের দরকার হয় এখন, আমাদের ইমোশনাল বিষয়গুলা, ডিসিশন নেওয়ার বিষয়গুলা, ক্রিটিক্যালি চিন্তা ভাবনা করার বিষয়গুলা, সেগুলো যদি সামনে এআই করা শুরু করে, তখন চিন্তা করেন কি অবস্থা হবে। তো এখন তো একটা লেভেল পর্যন্ত এআই রিপ্লেস করে দিচ্ছে অনেকগুলা জব, ওই দিক থেকে সত্যি। কিন্তু মিথ্যা হচ্ছে এই, আমি যদি এআইটাকে আমার কাজের এনাবলার হিসেবে নেই, এনাবলার মানে আমাকে অ্যাসিস্ট করবে এই হিসেবে নেই, তাহলে আমাকে এআই যদি আমি শিখি, আমি এআই জেনারেলিস্ট হই, এআইটাকে আমার হেল্পিং টুল হিসেবে নেই, তাহলে তো চাকরি না গিয়ে কি হবে, যেটা আমার এফিসিয়েন্সি বাড়বে, তখন আমি আরো 2-3টা চাকরিতে ঢুকতে পারবো, ডিফারেন্ট কোনো চাকরিতে ঢুকতে পারবো, যেটা আগে চিন্তা করি নাই, বিকজ ওটা এখন আমার স্কিল, যেটা আগে ছিল না। অনেকে এখন বলছে যে আসলে এখন আলাদা আলাদা স্কিলে নিজেকে ডেভেলপ আপ স্কিল করার মতো আসলে এমন সময় যে যা চায় তাই করতে পারছে, এখন সেই যুগ। এই কথাটা কতটা সত্যি? যা চায় তা করতে পারছে। লাইক আমি একজন জার্নালিস্ট, আমি এখন ভাবছি যে আচ্ছা আমি একজন অ্যাকাউন্টেন্ট হব, জি, এবং অনেকে বলে বা এরকম কথা বাজারে চলছে যে সে চাইলে কিছুদিন এআই এর হেল্পে সে অ্যাকাউন্টেন্ট হয়ে যেতে পারবে। আসলে এআই এর তো একটা টেকনিক্যাল সাইড হচ্ছে, যেটা ইঞ্জিনিয়ার আসলে ভালো বলতে পারবে, আমি যেহেতু ইঞ্জিনিয়ার না, বাট আমি যতটুকু জেনেছি এআই এজেন্ট। আপনি একজন মানুষ, একজন জার্নালিস্ট, আপনার একটা এজেন্ট আপনি বানায় ফেলতে পারবেন, তখন আপনার তো লাগবে না আর, মানে আপনার এজেন্ট উইল ওয়ার্ক ইন প্লেস অফ ইউ। এটা অনেক জায়গায় এই জিনিসটা এখনো শুরু হয়ে গেছে, পার্টিকুলারলি ইন ফাইন্যান্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে, মেডিকেল ইন্ডাস্ট্রিতেও অনেক জায়গায়, যেখানে একটা মানুষের পরিবর্তে এআই এজেন্ট কাজ করে। কমিউনিকেশনগুলো যেমন কাস্টমার হ্যান্ডলিংয়ে কমিউনিকেশন করতে হয়, কল সেন্টারে কল রিসিভ করতে হয়, অনেক রেস্টুরেন্টে ধরেন আগে হয়তো বা মানুষ রিসিভ করতো কাস্টমারকে, এখন এআই এজেন্ট রিসিভ করবে, অনলাইনেই অনেক কিছু হয়ে যাবে। আমি যেটা বলছি যে চাইলেই কি মানুষ এখন তার প্রফেশন চেঞ্জ করে অন্য প্রফেশনে সুইচ করতে পারছে এই এআই এর বদৌলতে? এটা কতটা সত্য? এই জায়গাটাতে আমি যেটা বলবো, এটা এতটা ইজি না। কেন? আপনি সারা জীবন একটা প্রফেশনাল কাজ করেছেন, সেটা তো একটা পার্টিকুলার স্কিল সেট ছিল। ইটস নট অল অ্যাবাউট টেকনিক্যাল স্কিল অনলি। অ্যাকাউন্টেন্ট আপনি হয়তো বা এআই এর মাধ্যমে অনেক ধরনের তথ্য পাবেন অ্যাকাউন্টিং রিলেটেড, বাট সেটা শিখে খুব রাতারাতি অ্যাকাউন্টেন্ট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয় না বাস্তবসম্মত, কারণ একজন অ্যাকাউন্টেন্ট একটা জার্নির মধ্যে দিয়ে অ্যাকাউন্টেন্ট হয়েছে। তারপরে এটা এক ধরনের মিথের মতো বাজারে প্রচলিত। হ্যাঁ, অ্যাকাউন্টিং রিলেটেড অনেক ইনফরমেশন আপনি শিখতে পারবেন এআই এর মাধ্যমে। আচ্ছা, আপনি চ্যাটজিপিটিতে অথবা অনেক ধরনের টুল আছে, সেখানে আপনি যদি বলেন আই উড লাইক টু নো অ্যাবাউট অ্যাকাউন্টিং, বুক কিপিং, আপনাকে অনেক তথ্য দিবে। কিন্তু ওগুলো ইমপ্লিমেন্ট করতে, তথ্যগুলো ইমপ্লিমেন্ট তো পরে, এর আগে হচ্ছে এগুলো বুঝতে তো হবে। তারপরে একজন অ্যাকাউন্টেন্ট কিন্তু অ্যাকাউন্টেন্ট হয়েছে শুধুমাত্র শিখে না, সে কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করে 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 অ্যাকাউন্টেন্ট হয়েছে। আমি আপনাকে এক্সাম্পল দিতে পারি, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদেরকে 3 বছরের অ্যাপ্রেন্টিসশিপ নিতে হয় উইথ এ সার্টেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম। পড়ালেখা প্লাস বিভিন্ন কোম্পানিতে গিয়ে গিয়ে তাদেরকে এনগেজমেন্ট থাকতে হয়, ওই কোম্পানিতে কিভাবে কাজ হয়, অ্যাকাউন্টিং ফাইন্যান্সের কাজ কিভাবে হয়, সরজমিনে প্র্যাকটিক্যালি ওগুলো পড়ে আসতে হয়। সো অ্যাকাউন্টেন্ট হতে পারবেন কিনা জানি না, বাট অ্যাকাউন্টিং সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন ডেফিনেটলি। আচ্ছা, এই আমরা শুধু বলি যে চাকরি যাবে বা চাকরিতে হেল্প করবে, কিন্তু এআই কি আমাদের উদ্যোক্তা তৈরি করতে বা আউটসোর্সিং এ এইসব থেকে কোনো হেল্প করছে কিনা? করলে কোন ধরনের টুলগুলো হেল্প করছে এআই দিয়ে? একটু আমি চাই আপনি একটু অবশ্যই একটু বিস্তারিত বলবেন এটা। উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে আসলে কি কি লাগে সেটা আগে একটু বলি। আপনার উদ্বোধনী শক্তি বা স্কিল তো থাকতে হবে, আপনাকে আইডিয়া ক্রিয়েশন স্কিল থাকতে হবে, রিসার্চ করে আইডিয়াগুলা বের করতে হবে, তারপর সেটার উপরে আপনি হয়তো বা ব্যবসা করবেন। এআই আপনাকে হেল্প করে নতুন নতুন আইডিয়া তৈরি করার ক্ষেত্রে। আপনাকে 100টা আইডিয়া দিয়ে দিবে, ওই ডোমেনটাকে সিলেক্ট করবেন, এআইকে বলবেন, এআই আপনাকে হয়তো 100টা আইডিয়া বলে দিচ্ছে, যেটা আগে আপনাকে অনেক সময় খরচ করে আস্তে আস্তে
মাথায় আনতে হতো, লিখতে হইতো, দেন ইউ সর্ট ইট আউট, দেন প্রবলি গো ফর ইমপ্লিমেন্টেশন। এই আপনাকে অনেক স্ক্রিন আউট করে অনেক কিছু খুব সহজে হয়তো বা বলে দিচ্ছে, এমন কিছু আইডিয়া দিচ্ছে যেটা হয়তো বা আপনি আদারওয়াইজ চিন্তা করেন নাই, কল্পনাই করি করবেন নাই, সেটা আপনাকে জানিয়ে দিচ্ছে। তো একজন উদ্যোক্তার প্রথম যে কাজ আইডিয়া জেনারেশন, সেই জায়গাতেই তো হেল্প করছে। দুই হচ্ছে সে আইডিয়া, একটা ধরেন আইডিয়ার জন্য অনেক লিড পাইলো এবং সেই লিডগুলো নিয়ে সে কাজ করলো, স্ক্রিন করলো, দেন হি সিলেক্ট ওয়ান। তারপরে তো সে ইমপ্লিমেন্টেশনে যাবে, সেক্ষেত্রে তার কি কি লাগে, তার পার্টনার বা হিউম্যান রিসোর্স কালেক্ট করতে হয়, ফাইন্যান্স কালেক্ট করতে হয়, দেন হি নিডস টু এনশিওর যে সে আরও 10টা কাজ বা বিজনেস প্ল্যান, ফাইন্যান্সিয়াল প্ল্যান, মার্কেটিং প্ল্যান, এগুলো কি কি, এগুলো নিয়ে কাজ করতে হয়। এসব প্ল্যানই কিন্তু এখন এআই করে দিতে পারবে। দেয়ার আর সো মেনি ডিফারেন্ট টুলস ইন এআই, সব প্ল্যান আপনার হাতে চলে আসবে। যেটা আগে মানুষজন ফ্রিল্যান্সার এনগেজ করে করাতো, আমার বিজনেস প্ল্যান বানাই দাও, আমার রেস্টুরেন্টের বিজনেস, অথবা আমি এগ্রি বিজনেসে যাচ্ছি, আমার এই প্ল্যানটা একটু বানাই দাও, বা আমার এটা বাজেট কি হবে, বাজেট তো কি হতে পারে, 3 বছর একটা বাজেট চাই, সেটা এখন সব এআই করে দিতে পারবে। হ্যাঁ, সেখানে আপনাকে ফাইন টিউন করতে হবে, প্রাইমারি একটা স্কেলেটন কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন। আইডিয়া যখন আসবে তখন আমি বুঝবো যে আচ্ছা এইটা আমি করলে আমার বাজেট আছে এত, আমার ফান্ড আছে এত, সেটাকে আমি এইটাই ইউটিলাইজ করলে আমি এইখানে চলে যেতে পারবো। সে বাজেটটা যেহেতু তো তৈরি করে দিচ্ছে, তাহলে সে এআই আমার ব্রেক ইভেনটাও তৈরি করে আপনাকে ইনফরমেশন দিবে, বিকজ সে তো ডেটা নিয়ে কাজ করে। হ্যাঁ, এলএলএম যেটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, তো এখন প্রচুর ডেটা আসছে, সে প্রচুর ডেটা থেকে আপনাকে এই ইনফরমেশনগুলো দিচ্ছে, ইনসাইটসগুলো দিচ্ছে। আপনি এখন এই ইনসাইটসের উপরে পুরোপুরি ভরসা না করে আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, এক্সপিরিয়েন্স অ্যাড করলেন, আপনি আরেকজনের আরও 2-3 জনের থটস নিলেন, আইডিয়া নিলেন, তারপর জিনিসটাকে আরও কম্প্যাক্ট করলেন, রোবাস্ট করলেন। বাট ইনিশিয়াল যেই অ্যানালাইসিসটা, সেটার কাজটা কিন্তু এ করেই দিতে পারে খুব সহজে। আর যারা ফ্রিল্যান্স কাজ করতে চায়, ফ্রিল্যান্সার বা আউটসোর্সিং, যে ফ্রিল্যান্সার জগতে কি কি কাজগুলো আছে দেখেন, সবকিছুই কিন্তু মোটামুটি এখন ফ্রিল্যান্স বেসিসে মানুষ করতে পারে। এটা যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আছে, যারা গান লিখে, নাটক বানায়, অথবা নাটক করে, অথবা লিরিক্স লিখছে, অথবা স্ক্রিন প্লে তৈরি করছে, তাদের জন্য যেই কন্টেন্টটা দরকার, সেই জায়গায় কিন্তু আপনার আইডিয়াও দিতে পারে, কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে হেল্প করতে পারে। এমনকি ক্যারেক্টারগুলো কি কি হইতে পারে, সেই জায়গায় কিন্তু যদি আপনি প্রম্পট দিতে পারেন, হি ক্যান গিভ সাম আইডিয়া যে এভাবে এভাবে যাও। যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আছে তাদের জন্য এআই কিন্তু খুবই হেল্পফুল। আমি ওই দিন একজন কম্পোজারের ইন্টারভিউ দেখছিলাম, হি ইজ এ কম্পোজার, মিউজিক কম্পোজার, and he is saying how AI is impacting his profession. সেখানে সে কিন্তু বলেছে যে এআই আসার কারণে আমার কাজ অনেক সহজ হয়ে গেছে, আমি এখন আমার টেকনিক্যাল যে কম্পোজ করার ক্ষেত্রে এআইকে ইন্টিগ্রেট করে করে করতে পারি, যেটা আমাকে আগে হিউম্যান এফোর্ট দিয়ে করতে হতো। সো বেসিক্যালি মেশিন ইজ হেল্পিং হিম। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এই ফাঁকে একটা কথা বলতে পারি। হ্যাঁ, আমার পরিচিত কিছু মিউজিক কম্পোজার আছে, জি, যাদের বাংলাদেশে অনেকেই চেনে, বলবে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ চেনে। তাদের অনেকে সুনো এআইকে ওরা লিরিক দিয়ে দিচ্ছে, সেটা মিউজিক তৈরি হয়ে, গান হয়ে, একেবারে সুর হয়ে সেটা আউটপুট আসছে, শুনতে পারছে। এবং সেটা হলে তার হবে না, সেটা তো একেবারেই পারফেক্ট হয় না, কিছু কিছু জায়গায় উচ্চারণে ভুল থাকে, সুরের থাকে, মিউজিকে কোনো সময়। কিন্তু যে মূল আইডিয়াটা, 3-4টা গান, 5টা গান ক্রিয়েট করার পর একটা গান মনে হয় যে এটা দারুণ, সুরটাও সুন্দর, সব দিক দিয়ে ঠিক আছে, মিউজিকটাও ভালো, তারা এটাকে পিক করে এখন নিজে ওইটাকে বানায়। মানে এটা শোনার পর আইডিয়াটা পেয়ে গেল, সুরটা কেমন হবে, লিরিকের সাথে কোথায় যাবে, মিউজিকটা কেমন হতে পারে, সেটাকে কাইন্ড অফ কপি করে এবং একটা হিট গান তৈরি হয়ে গেল। ইভেন আ ডিরেক্টর হু অ্যাকচুয়ালি প্রিপেয়ারস স্ক্রিন প্লে অর সে একটা কন্টেন্ট তৈরি করতে চায়, তার যে গল্পটা সে এক্সপেরিমেন্ট করার জন্য এআই ক্যান হেল্প হিম আ বিগ টাইম। হ্যাঁ, সে অনেক একটা থিম ঠিক করলো, আমি এই বিষয়টা নিয়ে আমি সামনে একটা মুভি বানাবো, সে চাইলে 100টা গল্প নিতে পারে এর কাছ থেকে, যে তুমি এই বিষয়ে আমাকে যত ধরনের পারমুটেশন কম্বিনেশন করে যতগুলা কন্টেন্ট দেওয়া যায় দাও আমাকে। এটা তার জন্য হেল্পফুল না? হেল্পফুল মানে আমি তো এই ইন্ডাস্ট্রির সাথে ছিলাম, আপনার চলে নেই, কারেক্ট, অনেকদিন ছিলাম। তখন 2022 সালে যখন আমি একটু শেয়ার করছি, 2022 সালে যখন শেষের দিকে মেবি চ্যাটজিপিটি আসলো, জি, আমি তখন কিছু স্ক্রিপ্ট লেখার কাজ করতাম। তখন আমি তাকে একটা প্রম্পট দিলাম, তখন প্রম্পটটা বলতাম যে এই সিচুয়েশন, এই বিষয়, এরকম একটা আমার শর্ট চাই।
প্রথম যখন সে দিল, আমি একটা সিচুয়েশন দিলাম তাকে যে দাদা নাতনি এবং দাদা হসপিটালের একটা রুমে তারা আছে, আইসিইউতে আছে এবং তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, এই হচ্ছে দৃশ্য। তখন ইংলিশ দিত, ইংলিশে লিখে দিত, বাংলাটা ছিল না। সে এমন সিচুয়েশন তৈরি করলো, এমনভাবে দুইজনের সংলাপ এবং ক্যামেরা অ্যাঙ্গেল শর্টসগুলো ভাগ করে দিল, অবাক হয়ে গেছি আমি। এবং তখন থেকেই মোটামুটি এআই এর আমি ফ্যান। সো এই এত আগে 2022 সালে আসার সাথে সাথে যে এত আউটপুট দিচ্ছে, এখন গ্রক বলছে তাদের এআই নাকি 4-5টা পিএইচডি হোল্ডারের সমান। হ্যাঁ, এবং তারা গ্রকের লেটেস্ট এআই যে আউটপুট দিবে সেটার রিসার্চ একজন পিএইচডি হোল্ডারকে বিট করতে পারে। আচ্ছা, আপনি কি মনে করেন শুধু টেকনিক্যাল স্কিল ডেভেলপ করলেই হবে, না এর সাথে আরো আনুষঙ্গিক কিছু বিষয়? না, স্কিলের কথা যদি বলি, আইডিয়ালি দেয়ার আর টু কাইন্ড অফ স্কিলস। মানে ইজ ডেফিনেটলি টেকনিক্যাল অথবা হার্ড স্কিল। হার্ড স্কিল এই জন্য বলা হয়, এই স্কিলগুলা আসলে একটা সার্টেন লেভেল পর্যন্ত ইউটিলিটি পাওয়া যায়। আর এরপর একটা হচ্ছে সফট স্কিল, নন টেকনিক্যাল স্কিল। সফট স্কিল হচ্ছে হিউম্যান স্কিল বেসিক্যালি। আচ্ছা, তো হিউম্যান স্কিলটাকে সফট স্কিল বলা হয় বিকজ এগুলো সাপ্লিমেন্ট করে, একটা কাজকে অ্যাক্সিলারেট করার জন্য সাপ্লিমেন্ট করে এবং হেল্প করে কাজটার যাতে আউটকাম আরও বেটার হয়। সো টেকনিক্যাল স্কিল একটা সার্টেন লেভেল পর্যন্ত প্রফেশনালের লাগে। আমি যদি ক্যারিয়ারের কথা বলি, চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রথম 5 বছর একটা ক্যারিয়ারিস্ট অথবা প্রফেশনালের লাগতে পারে, অথবা 10 বছর ম্যাক্সিমাম। এরপরে যখন সে টিম ম্যানেজমেন্ট শুরু করবে, একটা টিম পাবে বা পিপল ম্যানেজ করতে হবে, তখন কিন্তু তাকে সফট স্কিল আর্ন করতেই হবে। তখন টেকনিক্যাল স্কিলের রিকোয়ারমেন্ট অনেক কমে যায়। হোয়াট হি অর শি হ্যাজ টু ডু, তাকে মানুষকে দিয়ে কাজটা আদায় করাতে হয়। আচ্ছা, নাও হিউম্যান বিং ইজ ডিফারেন্ট, তারা কমপ্লেক্স। এক একজন মানুষের প্রোফাইল একরকম, ব্যাকগ্রাউন্ড এক এক রকম, এডুকেশন এক এক রকম, ম্যাচুরিটি এক রকম। তো আপনি একটা টিমে 5 জনকে 5 রকম মানুষ দিয়ে যখন একটা সেম অবজেক্টিভ অ্যাচিভ করতে যাবেন, তখন এই মানুষকে ম্যানেজ করাই হবে তখন সবচেয়ে বড় কাজ। এবং সেটার জন্য আপনাকে সফট স্কিল রাখতেই হবে, হুইচ ইজ কল লিডারশিপ স্কিল। আপনি কি মনে করেন আগামী 5 থেকে 10 বছর এর মধ্যে নিজেকে চালিয়ে নেওয়ার জন্য একজন মানুষের বা একজন জব হোল্ডারের বা একজন উদ্যোক্তার কি কি স্কিল থাকা জরুরি? 5 থেকে 10 বছর টাইম হরাইজনে আমার কাছে মনে হয় দ্য প্রেসিং এরিয়া ইজ, আমরা যে ট্রানজিশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, বাংলাদেশে যদি কথা বলি, বাংলাদেশ তো আমাদের তো অনেক ধরনের ইমপারফেকশনস আছে, আমরা জানি, আমরা অনেক কিছু নিয়ে স্ট্রাগল করছি। বাট একটা জিনিস খুব পরিষ্কার, এখন কিন্তু সব কিছু ওপেন। মানে আপনি চাইলে ইউটিউবে সব কিছুই পাচ্ছেন, অনলাইনে সব কিছু পাচ্ছেন, এআইতে এখন তো আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা গ্লোবাল সিটিজেন, এখন উই আর গ্লোবাল সিটিজেন। সো এর মানে হচ্ছে এআই মেক আস গ্লোবাল সিটিজেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট যা দেখতে পাচ্ছে, আমরাও ওই বিষয়গুলো বা অ্যাসেটের অ্যাক্সেস পাচ্ছি। তো সেই ক্ষেত্রে একটা মানুষ চাইলেই এডুকেটেড হতে পারছে টু দ্য এক্সটেন্ট হি অর শি ওয়ান্টস। তো আগামী 5 থেকে 10 বছর ডেফিনেটলি প্রত্যেকটা কোম্পানি চাবে তাদের ব্যবসা বাড়াতে, এফিসিয়েন্সি আনতে গেলে কস্ট কমাইতে হবে এবং রেভিনিউ বাড়াতে হবে এবং ভ্যালু বাড়াতে হবে। সেই ক্ষেত্রে ডেফিনেটলি দে উইল বি লুকিং ফর দ্য রিসোর্সেস যাদের মাল্টি স্কিল আছে অথবা মাল্টি ট্যালেন্টেড। একজনকে দিয়ে হয়তো বা 10টা কাজ করানো যাবে, 10 ধরনের কাজ করানো যাবে। স্পেশালাইজেশনের সময় চলে যাচ্ছে। আচ্ছা, স্পেশালাইজড জবগুলো আস্তে আস্তে কমে যাবে, জেনারেলিস্ট যারা তাদের সুযোগ বাড়বে। এআই নিয়ে যারা এআই জেনারেলিস্ট হতে পারবে তাদের ভ্যালু বাড়তেই থাকবে। আপনি আপনার ডোমেনে এআই এর সকল ধরনের কাজ জানেন এবং এআই এর ব্যবহার জানেন, অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতে, এইচআর এরিয়াতে, ফাইন্যান্স এরিয়াতে, অ্যাকাউন্টিং এরিয়াতে, ইভেন প্রবলি সেলস এরিয়াতেও আপনার ভ্যালু বাড়তে থাকবে। স্পেশালাইজেশনের সময় হয়তো আস্তে আস্তে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা একটা ব্রেক নেই। স্পেশালাইজেশনের বিষয়গুলো কিন্তু আগের মতো করে থাকবে না। যেমন একজন হচ্ছে এইচআর স্পেশালিস্ট, একজন সেলস স্পেশালিস্ট, আর একজন হয়তো শুধুমাত্র ফাইন্যান্স স্পেশালিস্ট অথবা কমপ্লায়েন্স স্পেশালিস্ট। এখন এই বিষয়গুলা এইভাবে স্পেশালাইজেশনের বিষয়গুলো আস্তে আস্তে কমবে। কেন কমবে? কোম্পানিগুলো চাবে হচ্ছে কম খরচে বা কম ওভারহেড কস্টে তার ব্যবসাটা চালাতে,
যেহেতু অটোমেশনের বিষয়টা বেশি বেশি করে আসবে, তখন তারা সে সমস্ত হিউম্যান রিসোর্স রাখবে যাদের মাল্টিপল স্কিল আছে। আপনার ভ্যালুটা মাল্টিপল জায়গায় আপনি মানে আপনার স্কিলটা মাল্টিপল জায়গায় অ্যাপ্লাই করে ভ্যালু আনতে পারবেন। কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হয়ে যাচ্ছে, কারণ আমি ধরেন শুধু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফর অ্যান এক্সাম্পল, অথবা আমি এইচআরের উপরে আমার এক্সপার্টাইজ হয়েছে গত 20 বছরে। নাও দ্য কোম্পানি উইল বি লুকিং ফর যে তুমি শুধু এইচআর দেখবা, বাট তুমি এটাও দেখো, ফাইন্যান্স একটু দেখো, বা কমপ্লায়েন্সটাও দেখা যায়। এখন অনেকে বলবে যে না, এটা তো ভাই সম্ভব না, কারণ কমপ্লায়েন্স আলাদা জায়গা, ফাইন্যান্স আলাদা জায়গা। কিন্তু আউট অফ বক্স চিন্তা করেন একটু, এটা তো এতদিন ধরে হয়ে আসতেছিল। নাও হোয়াট ইফ সিনারিও ইন ফিউচার যেখানে আমি একটা মানুষের মধ্যে ফাইন্যান্সের ক্যাপাবিলিটিও দেখতে পাবো, এইচআর এর ক্যাপাবিলিটিও দেখতে পাবো, বিকজ অনেকটা রুটিন কাজ কিন্তু এআই নিজেই করে ফেলবে। তাহলে একটা লোক যাকে অ্যাকচুয়ালি আমি ডিসিশন মেকিংয়ে নিতে চাই, সেক্ষেত্রে আমার স্পেশালাইজেশন হওয়ার দরকার আছে কিনা। তাকে ফাইন্যান্সের ডিসিশন আমি আনতে চাই, কারণ তার ফাইন্যান্স নলেজটা আছে, এইচআর এর নলেজটা একটু আছে, কোম্পানির কোনো না কোনো জায়গায় হয়তো কাজ করেছে, সেখানে তাকে টিমও ম্যানেজ করতে হয়েছে, তো তাকে আমি এইচআর এর কাজও করাবো, ফাইন্যান্সের কাজও সে করেছে কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে, তাকে ফাইন্যান্সের কাজও করাবো। আবার তাকে বলবো যে আচ্ছা তুমি তো ভালো কথা বলতে পারো, আই সি ইউ হ্যাভ দ্যাট স্কিল, তুমি কমিউনিকেশন ম্যানেজারও হও, হেড অফ কমিউনিকেশন তুমি হবা। সো এখন কেন এটা হইতে পারে, বিকজ অ্যাজ আই টোল্ড ইউ, একজন মানুষের সামনে সে সমস্ত মানুষগুলোই আসলে বেশি ভ্যালুয়েবল হবে যারা জেনারেলিস্ট রোলে যেতে পারবে, নট স্পেশালিস্ট। ওকে, আপনি কি সাজেশন করবেন বর্তমানে যারা মার্কেটে আছে, এরকম 4টা কি টুল, এআই টুল তাদের উদ্দেশ্যে আপনি সাজেস্ট করতে চান, যারা যে টুলগুলো ইউজ করে স্কিল আপ হতে পারবে? আরো আমি যদি কেউ যদি প্রেজেন্টেশন স্কিল নিয়ে, মানে এখন তো প্রেজেন্টেশন সবসময় করতে হয়, আপনি একটা ক্লায়েন্টকে কোনো একটা প্রোডাক্ট পিচ করবেন, অথবা আপনার কোম্পানিতে সিনিয়র ম্যানেজমেন্টকে প্রেজেন্টেশন দিবেন, অথবা ইভেন আপনার টিম মেম্বারদেরকে নিয়ে কোনো একটা বিষয় নিয়ে আপনি ডিসকাস করতে যান, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিন্তু মাস্ট কম বেশি। প্রেজেন্টেশন তৈরি করার জন্য বিউটিফুল এআই, beautiful.ai, তারপরে পাওয়ার পয়েন্ট পিআই, সেটা এই দুইটা মোটামুটি কিন্তু খুব ইউজফুল, ভালো কন্টেন্ট দেয়। একটা গেল ডালি থেকে আপনি ইমেজ পাবেন। ডালি ইজ ভেরি গুড টুল টু ক্রিয়েট ইমেজ, বিভিন্ন ধরনের ইমেজগুলো তো আমাদের আসলে স্ট্যাটিক কন্টেন্ট বানানোর জন্য বেশি দরকার হয়। আমি নিজেই করি, আমার যে পেজ আছে সোশ্যাল মিডিয়াতে, আমি সকাল বিকাল কন্টেন্ট বানাচ্ছি বিভিন্ন ধরনের, এই যে ডালি থেকে, চ্যাটজিপিটি থেকে, সরা, VO3, এগুলো হচ্ছে ভিডিও বানানোর জন্য। সেটা ডালি সাজেস্ট করছেন ইমেজের জন্য, VO3 সাজেস্ট করছেন ভিডিও মেকিংয়ের জন্য, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পিআইটা সাজেস্ট করছি পাওয়ার পয়েন্টের জন্য, beautiful.ai সাজেস্ট করছি পাওয়ার পয়েন্টের জন্য, যে কোনো ধরনের সামারি বা কন্টেন্টের জন্য চ্যাটজিপিটি তো আছেই, চ্যাটজিপিটি তো ওখান থেকে পাওয়াই যায়। তো মোটামুটি এগুলা আমার জন্য আমি বেশি ইউজ করি, আমার যে কাজের ধরন আর কি। আমার কন্টেন্ট ক্রিয়েশন বলেন, আমার ইমেজ তৈরি করা বলেন, আমি একটা কন্টেন্টের সামারি চাই, তো ওটা চ্যাটজিপিটি থেকে আমাকে করে দিচ্ছে। আমি কোর্স আউটলাইন তৈরি করা বলেন, আমি চ্যাটজিপিটি থেকে পেয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের বিষয়ে আমি সাজেশন নিচ্ছি কিন্তু চ্যাটজিপিটি থেকে, কোর্স আউটলাইন তৈরি করার জন্য ইভেন। আচ্ছা, তো আমার কাজগুলো তো ইজি করে দিচ্ছে। ইভেন আমি যখন এটা চিন্তা করি যে আমি একটা নতুন আইডিয়া চাই, কোন একটা, যদি আমি সামনে একটা ইনিশিয়েটিভ নিতে চাই, সে আইডিয়া নিয়ে আমি কিছু প্রম্পট তৈরি করি, বলি, সে আমাকে কিন্তু চ্যাটজিপিটি থেকে কিন্তু অনেক ধরনের আইডিয়াও আমাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রচুর কিন্তু এআই টুল আছে, আমি আমার হয়তো এখন ইনস্ট্যান্টলি বলতে পারতেছি না, বাট প্রচুর আছে। ওগুলো এক্সপ্লোর করতে হবে, ইউজ করা শুরু করতে হবে, এবং আপডেটেড থাকতে হবে। এবং হোয়াই নট নাও, এখন না করলে কখন করবে? আর আমি বলছি যে এই যে এই এআই এর যুগে আরেকটা একটু বলে রাখি, গ্রামারলি হচ্ছে রিসার্চারদের জন্য খুব ভালো একটা টুল। যারা একাডেমিক রিসার্চ করে, তাদের রিসার্চ পেপারটাকে ফাইন টিউন করতে চায় ইন টার্মস অফ গ্রামার অ্যান্ড এভরিথিং, গ্রামারলি ইজ দ্য বেস্ট। ওকে, একজন শিক্ষার্থী যখন ইয়েতে চাকরি জীবনে প্রবেশ করতে যাচ্ছে, অনেকেই, তাদের জন্য আপনার চূড়ান্ত সাজেশন কি হতে পারে? এখন যারা ধরেন তাদের আন্ডারগ্রেড অথবা MBA তে আছে, বা আন্ডারগ্রেডের শেষ সেমিস্টারে আছে,
আমার নিজেরও স্টুডেন্ট আছে অনেক, সো সবাইকে আমি একটা কথাই বলি, আচ্ছা, তোমরা সবাই চেষ্টা করো যে এআই ডোমেনটা কীভাবে আসলে এখন এবং সামনে ডিসরাপ্ট করতে যাচ্ছে এটার সাথে পরিচিত হও। আচ্ছা, পরিচিত হওয়াটা সবার আগে জরুরি। নট নেসেসারিলি তাকে আসলে অনেক কিছু জেনে ফেলতে হবে, এটা না। পরিচিত হলে আমি শিওর তারা অলরেডি এটার সাথে ইউজ টু, তারা সবাই ইউজ করছে কম বেশি। যে এক্সটেন্টে করছে তার থেকে একটু বাইরে গিয়ে অন্যান্য ডোমেনও ট্রাই করা। হ্যাঁ, যেমন রিসার্চে আসলে এআই কীভাবে কন্ট্রিবিউট করছে, ফাইন্যান্সে কীভাবে কন্ট্রিবিউট করছে, এইচআর প্রফেশনালদের জন্য কীভাবে কন্ট্রিবিউট করছে, এটা নিয়ে জানতে হবে। কিন্তু আলাদা আলাদা সেগমেন্ট মাল্টিটাস্ক শেখার জন্য এসব জানতে হবে। সো শুধুমাত্র আমি পরীক্ষা দেওয়ার জন্য আমি চ্যাটজিপিটি থেকে কিছু প্রশ্নের উত্তর জেনে নিলাম, এটার মধ্যে যাদের রেস্ট্রিক্টেড না থাকি। যারা স্টেমে মানে ধরেন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি আর ম্যাথ, স্টেম এই এরিয়াতে যাদের পড়ালেখা, তাদের তো আসলে এআই ডোমেন নিয়ে নতুন করে বলার কিছু নেই, তারা ওই টেকনোলজির মধ্যেই থাকে কম বেশি। বাট যারা স্টেমের বাইরে, যেমন কমার্সে পড়ালেখা করছে বা আর্টসে পড়ালেখা করছে, সোশ্যাল সায়েন্স নিয়ে পড়ালেখা করছে, তাদের আসলে বেশি এফোর্ট দিতে হবে। বিভিন্ন ডোমেনে তাদেরকে আসলে এআই টুলসগুলো নিয়ে এক্সপ্লোর করতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে। যখন তারা জবে যাবে তখন তারা যাতে অ্যাটলিস্ট বলতে পারে যে আই হ্যাভ দ্যাট নলেজ, আমি জানি এআই ক্যান বি মাই অ্যাসিস্ট্যান্ট, স্ট্রং অ্যাসিস্ট্যান্ট। সো যারা আপনার পরামর্শগুলো আসলেও যারা শুনছেন, যারা দেখছেন, এই পরামর্শগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার ফিউচারের জন্য, আমি বিশ্বাস করি আপনার ফিউচারের জন্য সেটা ভালো হবে। আমরা চলে যাই এখন একটা র্যাপিড ফায়ার কোয়েশ্চেনে। যদি এক কথায় বলা হয় এআই ভয় নাকি সুযোগ, আপনি কি বলবেন? সুযোগ। সুযোগ। কোন স্কিল আপনি মনে করেন যে এআই রিপ্লেস করতে পারবে না? এখনো পর্যন্ত ক্রিটিক্যাল থিঙ্কিং, স্ট্র্যাটেজিক থিঙ্কিং এখনো পর্যন্ত। আর আপনার জীবনে কাজে লাগা সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই কোনটি? আমার জীবনে কাজে লাগছে চ্যাটজিপিটি ইউজুয়ালি। আর যদি আপনি আবার আপনার ছাত্র জীবনে ফিরে যেতে পারতেন, এই সময়, বর্তমান সময়, আমাদের সময় তো আগে তো এআই ছিল না, বর্তমান সময় যদি আপনি আবার আপনার ছাত্র জীবনে ফিরে যেতে পারেন, আপনি কি ধরনের টুল আপনি ইউজ করবেন? আমার ছাত্র জীবনে ফেরত গেলে আসলে আমি কমিউনিকেশন স্কিল নিয়ে আসলে বেশি পড়াশোনা করতে চাইতাম। আচ্ছা, এই স্কিল এমন একটা স্কিল যেটা এআই যেভাবেই আসুক না কেন, কমিউনিকেট করার যেই দক্ষতা বা যেই মেধা বা দক্ষতা বা যেই টেকনিকগুলো জানতে হয় একজন মানুষের সাথে আরেকজন মানুষের, ইভেন এআই যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেটাও তো বোঝার বিষয় আছে, মানুষকে সেটা শিখতে হবে। সো ইফ ইউ আর এ কমিউনিকেটর, ইফ ইউ ক্যান লিসেন, ইফ ইউ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি, তাহলে আপনি এআইয়ের ল্যাঙ্গুয়েজটা ধরতে পারবেন সে কি বলতে চায়। অনেকে বলে ব্যর্থতা থেকে, বেশিরভাগ মানুষই বলে ব্যর্থতা থেকে মানুষ অনেক কিছু শিখে। আপনি ব্যর্থতা থেকে কি শিখেছেন একটা বলেন? ব্যর্থতা তো আসছে জীবনে নাকি? অনেক। একটা বলেন যে ব্যর্থতা থেকে লেগে থাকা মানে পারসিভারেন্স, লেগে থাকা। আচ্ছা, সেটা ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। আচ্ছা, এআই যদি মানুষ হতো, ধরেন আমি এআই, এখন আপনি তাকে কি প্রশ্নটা করতেন? এআই যদি মানুষ হতো তাহলে আমি প্রশ্ন করতাম, তুমি মানুষ সম্পর্কে কি চিন্তা করছো? আমরা যেমন এআই নিয়ে চিন্তা করি অনেক কিছু, বাট হোয়াট এআই ইজ থিঙ্কিং অ্যাবাউট হিউম্যান ইন্টেলিজেন্স। ধরুন আপনি কিন্তু খুব দারুণভাবে আমাদেরকে এই যে প্রায় 30 মিনিটেরও বেশি আমাদের এইভাবে আঁকড়ে ধরে রেখেছেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছে। আশা করি দর্শকরাও আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছে। আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের মতো টেকশো উইথ নেসার থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার আসবো আগামী সপ্তাহে। আমাদের নতুন গেস্ট থাকবে। আমাদের সাথে নিয়মিত থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, ফেসবুক পেজ। সেই পর্যন্ত টাটা।